লেখক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রামকেষ্টর শ্বশুরবাড়ি। দুর্বিপাকটা হঠাৎ ঘটল। রামকেষ্টর বাপের আমলের গামছাখানা হারিয়ে গেল হঠাৎ। বাপ মারা যাবার বছর চারেক আগে ৮ আনায় কিনেছিল সেই গামছাখানা। বুড়ো বাপ দেহ রক্ষা করেছেন, এই বড় জোর বছর 12 হবে। না, বাপ শুধু দেহ রক্ষাই করেননি, নিজের খাই খরচাটাও বাঁচিয়ে গেছেন তার সঙ্গে। এরই মধ্যে ঘটে গেল এই অঘটন। বাপের সুযোগ্য বংশধর রামকেষ্ট, 3 কুলে বোধ করি কেউ নেই, অন্তত আছে বলে কেউ শোনেনি, দেখা তো দূরস্থান। অনর্থক খরচা এড়ানোর তাগিদে রামকেষ্ট বিয়ে থাও করেনি। পড়শিরা পারতপক্ষে তার ধারে কাছে ঘেঁষে না, বিশেষ করে সকাল বেলায়। কিংবদন্তি আছে সেদিন তাহলে নাকি উনুনে হাড়ি ওঠে না। এহেন রামকেষ্টর বরাতে বলা নেই কওয়া নেই এত বড় দুর্বিপাকটা ঘটে গেল। পাতি পাতি করে ত্রিভুবন তোলপাড় করেও গামছাখানার পাত্তা মিলল না কোথাও। শোকে রামকেষ্টর হৃদয় প্রায় বিদীর্ণ হবার উপক্রম। সে ডুকরে উঠল, বাবা গো। সঙ্গে সঙ্গে জবাব এলো, ব্যা। চমকে উঠল রামকেষ্ট। এদিক ওদিক তাকাতেই উঠোনের এক কোণে নজরে পড়ল পাঠাটা, আর অমনি ঝিলিক খেলে গেল মগজের মধ্যে। অবশ্যই বিদ্যুতের নয়, বুদ্ধির। চোখের পলকে দাওয়া থেকে ঝাঁপিয়ে পড়েই সে ছুটে গিয়ে জাপটে ধরল পাঠাটাকে। তারপর তার পেট টিপে টিপে আর পেটের কাছে কান নিয়ে গিয়ে গভীর অভিনিবেশের সঙ্গে অনেকক্ষণ পরীক্ষার পর একদিন পরে, অর্থাৎ দুর্বিপাক ঘটে যাওয়ার 2 দিনের দিন, সে স্থির নিশ্চয় হলো নির্ঘাত এই হারামজাদাটাই তাকে ফাঁসিয়েছে। তেল জল আর তালির পর তালি খেয়ে খেয়ে গামছাখানা বোধহয় গাড়ল পুত্তরের অতি প্রিয় সুখাদ্যে পরিণত হয়েছিল। তাই এই সর্বনাশ। তার মাথায় যেন খুন চেপে গেল। দারুণ রাগে পাঁঠাটার কানে সে এক মোক্ষম মোচড় বসাতেই ও কাপা গলায় ডেকে উঠল, ব্যা। সঙ্গে সঙ্গে রামকেষ্টর আবার চোখ পড়ল পাঁঠাটার দিকে। দণ্ডিরামের পাঠা? সর্বনাশ! এদিক ওদিকে সে তাকায়। গোয়ার দণ্ডিরামের চেহারার সঙ্গে রাগের অমন জুৎসই মিল কদাচিৎ নজরে পড়ে। ততক্ষণে তার মুঠি আলগা হয়ে গেছে। দণ্ডিরামের পাঠাও পগার পাড়। শোকে দুঃখে রামকেষ্ট তখন ওঠবোস শুরু হয়। হায় হায়, শেষ পর্যন্ত গামছাখানা হদিস মিলল না বটে, কিন্তু কিন্তু কিছু করারও তো নেই। হারামজাদা গোয়ারটা ছাগল, ওর পেটে এখন গজগজ করছে গামছাখানা। শেষ পর্যন্ত অনেক ভেবে চিন্তে সে ঠিক করলো, না, এর নাপিতকে আর পয়সা দেওয়া নয়। এই পয়সায় নতুন গামছা আর পুরনো গামছার দাম উসুল দুটোই করতে হবে একসঙ্গে। যেমন ভাবা তেমনি কাজ। সেদিন থেকেই নাপিত আর রামকেষ্টর চুলদাড়ি নাগাল পায় না। যত দিন যায় ততই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে চুলদাড়ির। আরামে চুলদাড়ি চুলকোতে চুলকোতে চোখ বুঝে রামকৃষ্ণ ভাবে, জমজমাট অবস্থা। এইসব আপনজনদের ছাঁটাই করার মতো আহাম্মকি আর নেই। সুতরাং নাপিত ছাঁটাই হলো চিরতরে। তারপর দিন যায়, মাস যায়, বছরও কাটলো। খোঁজখবর নিতে নিতে রামকৃষ্ণ এতদিনে জেনে ফেলেছে হাওড়ার হাটে গামছা খুব সস্তা। অতএব সে রওনা হয় একদিন। হাবড়া থেকে হাওড়ার হাট, পথটা নেহাত কম নয়। রাত থাকতে থাকতে রামকৃষ্ণ বেরিয়ে পড়ল, সোজা পায়দল, কাঁধে লাঠি আর ডগার ন্যাকড়ায় বাঁধা ছোট্ট এক পুটুলি। চলতে চলতে বেলা বাড়ে। সামনে এক পুকুর। রামকৃষ্ণর ভারী তেষ্টা পেয়েছে। পুকুরের ঘাটে বসে সে পুটুলি খুলল। পুটুলির মধ্যে ছোট্ট এক পেতলের গেলাস, 2খানা বাতাসা আর আধমুঠো আলো চাল। বাসি পেটে রামকৃষ্ণ পারতপক্ষে কাঁচা জল খায় না, ওদের স্বাস্থ্য খারাপ হয়। 2 আঙ্গুলে সে 8খানা বাতাসা সন্তর্পণে তুলে নিল। তারপর জল ভরা গেলাসে সেটা একবার চুবিয়েই আলগোছে আবার রেখে দিল ন্যাকড়ার ওপর, রোদে শুকোবার জন্যে। তারপর গুড়ে গুড়ে 4টে চাল মুখে ফেলে গেলাসের জলটা সে খেয়ে ফেললে ডুব করে। ব্যাস, এরপর গেলাসের পর গেলাস পুকুরের জল সাবার করে সে প্রাতঃকালীন জল খাবারটা যখন শেষ করলো, ততক্ষণে পেট ফুলে ঢাক। আরাম করে সে ঢেকুর তুলতে যাবে, হঠাৎ অন্য পারে নজর পড়তেই চক্ষু চড়ক গাছ। ঢেকুরটা সে চেপে গেল। অপর পাড়ের ঘাটে আর একজন লোক জলের উপর বাঁ হাতে একখানা কঞ্চি ধরে আছে। কঞ্চির আগায় সরু সুতোয় বাঁধা একখানা বাতাসা ঝুলছে। জলে যেখানে বাতাসার ছায়াটা পড়ছে সেই জল লোকটা খাচ্ছে হাবুস হুবুস করে। রামকৃষ্ণ চোখ জুড়িয়ে যায়। হিসেবেই বটে, এক বাতাসায় সারাটা জীবন। অধস্তন 14 পুরুষ পর্যন্ত। দেখে দেখে রামকৃষ্ণর আর আশ মেটে না।
শেষ পর্যন্ত পুটুলি গুটিয়ে গুটি গুটি সে গিয়ে হাজির হলো ওপারে। লোকটিকে ভক্তি ভরে প্রণাম করতে করতে বললেন, আপনার আপনার খুঁড়ে পেন নাম হই, জ্ঞানী মহাজন ব্যক্তি আপনি। আপনার গুড় ঠাকুর দর্শন পেয়ে জন্ম সার্থক হলো। গুড় ঠাকুর প্রথমে একটু অবাক হয়েছিলেন, পরে বুঝলেন শিষ্যের ভক্তির কারণ। গুরু শিষ্যের বাতচিত হলো কিছু সময়। তারপর গুরুর আশীর্বাদ ও উপদেশ মাথায় চাপিয়ে রামকৃষ্ণ একসময় রওনা হলো আবার। কলকাতার রাজপথ, গাড়ি ঘোড়া ঝক্কি ঝামেলা বাঁচিয়ে রামকৃষ্ণ চলেছে হাওড়ার হাটের দিকে। হঠাৎ অদূরে এক আধা বয়সী ভদ্রলোকের উপর নজর পড়তে সে থমকে দাঁড়ালো। ভদ্রলোকের মাথায় কাঁচা পাকা লম্বা বাবরি চুল, আর মুখে ইস দাড়ি গোফের সে কি বাহার! আবক্ষ চুম্বিত লম্বা দাড়ি, বোধহয় নাভিদেশ পর্যন্ত লম্বমান। রামকৃষ্ণ মনে মনে আন্দাজ হয় লম্বায় তার নিজের দাড়ির চেয়ে নির্ঘাত দ্বিগুণ হবে। তাড়াতাড়ি সে এগিয়ে গেল ভদ্রলোকের কাছে, দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বললে, আহারে, মশাইয়ের বুঝি শাল হারিয়েছে? ভদ্রলোক থতমত খেয়ে তাকান ওর দিকে। হ শাল গেলে মুখে বাকি সরে কখনো? এ কি আর আমি বুঝতে নারি, মাথায় জমজমাট অবস্থা দেখেই তা বুঝতে নিয়েছি। ভদ্রলোক তখন বেহুশ, মুখে চুকচুক শব্দ করে রামকৃষ্ণ আবার বললে, ইস, আমার গামছা হারিয়েই এই দশা, আর মশাইয়ের কিনা শাল গেছে। শাল গিয়েও জীবিত আছেন, বলছে জোর বলতে হয়, পেন নাম হই। বলতে বলতে রামকৃষ্ণ আবার পা চালিয়ে দেয়। ভদ্রলোক তখনও ধাতস্থ হননি। যখন হলেন, রামকৃষ্ণ তখন অনেকখানি এগিয়ে গেছে। খুশিতে সে টইটম্বুর, কি শুভক্ষণেই না আসছে বাড়ি থেকে পা বাড়িয়েছিলেন। ভদ্রলোক কপালের ঘাম মুছতে মুছতে বিড়বিড় করে বললেন, কি সাংঘাতিক, অতি অল্পে বেঁচে গেলুম বদ্ধ উন্মাত্রার হাত থেকে। হাওড়ার হাট, লোক গিজ গিজ করছে, দোকানে দোকানে ঘুরছে রামকৃষ্ণ। দুধ কোথায় সস্তা, একে কি সস্তা বলে? পুরো হাট সে চক্কর দিয়েছে বার কয়েক। এক এক দোকানে গেছে 4-5 বার করে। দোকানিরা আর ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। একজন তো তেড়েই উঠলো। এমন সময় হঠাৎ শোরগোল উঠলো, চোর চোর চোর! চারদিকে হই হল্লা হট্টগোল। চোর চোর বলে লোকজন ছুটছে। ঘাবড়ে গিয়ে রামকৃষ্ণ ছুটতে শুরু করলো। তারপর পড়বি তো পড়লো গিয়ে এক পুলিশের সামনে। পুলিশ সাপটে ধরলো তাকে। বেটা যা চেহারা, চোর না হয়ে যায় না। তারপর কত কান্নাকাটি, পায়ে হাতে ধরাধরি, কিন্তু কিছুতেই কিছু হলো না। রামকৃষ্ণর রাত কাটলো থানার কারণে। পরদিন আদালত, তারপর চুরির দায়ে 2 মাস সশ্রম কারাদণ্ড। রামকৃষ্ণ জেলে গেল। দিন কাটে। পড়শিদের কারো কারো ভাবনা হয়, কোথায় গেল রামকৃষ্ণ? অবশ্যই ভাবনা হয়, যখন কোনো কাজকর্ম থাকে না, তাও 1-8 বার ক্ষণেকের জন্যে। তারপর মাস 2 পরে একদিন বাড়ি ফিরল রামকৃষ্ণ। পড়শিরা তো প্রথমে চিনতেই পারে না। চেহারা তার নাদুস নুদুস, মাথার চুলে কেয়ারি ছাড়, দাড়ি গোপ কামানো, জামা কাপড়ও বেশ ধোপদুরস্ত। খুশিতে ডগমগ রামকৃষ্ণ। এসবই হয়েছে কিনা বিনি পয়সায়, তার উপর 2 মাসের খাই খরচাটাও বাদ। লাঠি ঠুকঠুক করতে করতে বুড়ো মোড়ল মশাই এসে হাজির হলেন এক সময়, অবশ্যই বিকেলের দিকে। তার সঙ্গে আরো 2-4 জন পড়শি। মোড়ল মশাইয়ের দৃষ্টিশক্তি কমে গেছে, তাই চোখ কুচকে জিজ্ঞেস করলেন, এ কালীকেষ্ট ছেলে রামকৃষ্ণ না? একগাল হেসে রামকৃষ্ণ বললে, একে পেন নাম হই, তা একদিন কোথায় ছিলে বাবা? একে শ্বশুর বাড়ি। হাত কচলাতে কচলাতে রামকৃষ্ণ জবাব দেয়, মুখে আকর্ণ বিস্তৃত হাসি। হ্যাঁ, শ্বশুর বাড়ি? মোড়লের বাঁকা কোমর প্রায় সোজা হওয়ার জোগাড়। এগে শ্বশুর বাড়ি, রামকৃষ্ণ বলে। কিন্তু বাপু, নাসার কণ্ঠ মোড়লের কোথায় বিয়ে হলো? বৌমা কোথায়? এক হাত জিভ কেটে রামকৃষ্ণ বললে, কিসে কন গুরুজন আপনি, ও কম আর হলো কই, ও আমাকে দিয়ে হয়নি। কিন্তু তবে যে বললে, এগে ঠিকই কইছি। পুলকিত কণ্ঠ রামকৃষ্ণর। শ্যালোরা ছাড়লে না, জাপটে ধরে নিয়ে গেল। কি করব, যেতেই হলো। তা খাইয়েছে দাইয়েছে বেশ, একটু যা খাটতে হতো। হ্যাঁ, খাটতে হতো, শ্বশুর বাড়ি লে বাবা। পড়শিরা কেটে পড়লো। টাক চুলকোতে চুলকোতে কেটে পড়লেন মোড়ল মশাইও। লাঠি তখন বগলে।